গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ন্যাশনাল ইনকামের ওপর একটা আলোচনা, অর্থাৎ ডেফিনেশন অফ জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপি, কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল, ডিসপোজেবল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। জিনিসগুলো কী, তার ডেফিনেশন, তার আইডিয়া। অ্যাকর্ডিং টু সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস 2008, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি or gross national income can be interchangeably used। তাহলে জিএনপি এবং জিএনআই একই জিনিস। এইটা 2008 যে সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে আমরা মডার্ন মেজারে বলছি জিএনপিটা আসলে জিএনআই, কারণ এটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। এখানে ইনকামকে এস্টিমেট করি, প্রোডাক্টকে নয়। তাই প্রোডাক্ট পিটাকে বাদ দিয়ে আমরা আইকে ধরি। এটা বলা হচ্ছে সাম টোটাল মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস রিসিভড ইনকাম ফ্রম ফ্যাক্টর সার্ভিসেস বাই দ্য সিটিজেন্স অফ এ কান্ট্রি ডিউরিং এ পিরিয়ড। তার মানে কোনো দেশের রেসিডেন্ট বা সিটিজেন যে নেট রিসিপ্টস, তার মানে আমরা ধরা যাক তুমি বা আমি যারা এই দেশে রয়েছি, আমরা এ দেশে থেকে কিছু পাচ্ছি, কিছু দিচ্ছি, তেমন আমরা বিদেশ থেকেও কিছু পাচ্ছি, কিছু দিচ্ছি। অর্থাৎ আমাদের এখানে বাস করে আমি এক্সপোর্ট করছি, তাহলে আমি যখন এক্সপোর্ট করছি তখন আমার দ্রব্যটা বেরিয়ে গেল, তার বিনিময়ে আমি আয় করলাম। আবার আমি এখানে বসেই বাইরে থেকে কোনো জিনিস, ইম্পোর্টেড জিনিস কিনলাম এবং তার দাম মিটিয়ে দিলাম। তাহলে আমার প্রাপ্তি এবং আমার দেনা, এই দুটোর ডিফারেন্সকে বলা হচ্ছে নেট রিসিপ্ট। তাহলে এই নেট রিসিপ্টটা হচ্ছে জিএনআই, কারণ এখানে বিদেশ থেকে আগত আয়কে আমরা যোগ করছি। জিডিপি হচ্ছে সাম টোটাল মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে এই যে প্রডিউসড উইদিন বাউন্ডারি অফ এ কান্ট্রি ডিউরিং এ পিরিয়ড, তাহলে এইটা হচ্ছে জিডিপি হচ্ছে উইদিন দ্য বাউন্ডারি। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় কোথায় উৎপাদন, তাহলে উত্তর হবে জিডিপি। যদি বলে কে করলো উৎপাদন, তাহলে হবে জিএনআই। তাহলে জিএনআই হচ্ছে সিটিজেন অর রেসিডেন্টস অফ এ কান্ট্রি, আর জিডিপি হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অর এরিয়া, সেটা হচ্ছে আমার জিডিপি। তাহলে এই যে জিডিপি এবং জিএনপি, এদের মধ্যে মূল ডিফারেন্সটা কী আসছে? The fundamental difference between two approaches, GNP is the approach of income, GDP is the approach of production. In the accounting method, এটা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল যে ডিফারেন্স বিটুইন টু অ্যাপ্রোচ, একটা জিএনপিটাকে আমরা বলছি জিএনআই মানে ইনকাম অ্যাপ্রোচ, আর জিডিপিটাকে আমরা বলছি প্রোডাক্ট অ্যাপ্রোচ। আমাদের যেটা অ্যাকাউন্টিং মেথডে আমরা যেটা ডিফারেন্সটা দেখি, জিএনপি মানে জিডিপি প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম। Net foreign income means difference between foreign receivables and foreign payment. In other words, difference between exports and imports. তাহলে জিএনপি মাইনাস জিডিপি ইকুয়াল টু প্লাস মাইনাস এনএফআই। তাহলে জিএনপি জিডিপির মধ্যে পার্থক্যটা কি? নেট ফরেন ইনকাম। ডিফারেন্স বিটুইন জিএনপি অ্যান্ড জিডিপি ইজ নেট ফরেন ইনকাম। আমরা একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি। ধরা যাক আমাদের জিডিপি 100 টাকা, মানে এটা আমার দেশের ভেতরে উৎপাদন হচ্ছে, আমার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে। এবার ধরা যাক আমরা চা রপ্তানি করেছি, আমরা কাপড় জামা রপ্তানি করেছি, আমরা দুধ রপ্তানি করেছি। তাহলে এইখান থেকে আমরা প্রাপ্তি পাবো। তাহলে এটা আমার এক্সপোর্ট, এটা রিসিভেবল, টোটাল রিসিভেবল, গ্রস রিসিভেবল। ইম্পোর্ট 50, আমরা কিনেছি প্রযুক্তি, আমরা কিনেছি পেট্রোল, তাহলে এটা আমাদের দিতে হয়েছে পেমেন্ট। তাহলে এইটা আমাদের বেরিয়ে গেছে, টোটাল গ্রস আমাদের দিতে হয়েছে, গ্রস আমরা পেয়েছি। তাহলে এই যে পাওয়া আর দেওয়া, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নেট রিসিভেবল। তাহলে আমরা পাচ্ছি জিএনপি হলো জিডিপি প্লাস মাইনাস। তাহলে জিডিপি কত 100, পেয়েছি কত 90, দিয়েছি কত 50, তাহলে নেট দেনা বা পাওনা কত 40। তাহলে এটা পজিটিভ। তাহলে পজিটিভ মানে যুক্ত হয়ে গেলে 100 সঙ্গে। তাহলে জিএনপি কত হয়ে গেলে 140, জিডিপি কত 100, জিএনপি কত 140। তাহলে জিএনপি গ্রেটার দেন জিডিপি। কেন? না নেট ফরেন ইনকাম পজিটিভ।
তাহলে নেট ফরেন ইনকাম পজিটিভ মানে আমার এক্সপোর্ট গ্রেটার দ্যান ইম্পোর্ট, তার মানে এই ইকোনমিটা হচ্ছে ট্রেড সারপ্লাস ইকোনমি। ইফ ইম্পোর্টস রুপিস 150, ইম্পোর্ট যদি হয়ে যায় 150, তাহলে কী দাঁড়ালো না 90 মাইনাস 150, তাহলে 90 মাইনাস 150, তাহলে পেয়েছি 90, দিতে হচ্ছে 150, তাহলে ঘর থেকে বেরিয়ে যাবে, তাহলে নেগেটিভ। আমার নেগেটিভ নেট রিসিভেবল হচ্ছে নেগেটিভ নেট রিসিভেবলস, তাহলে আমার জিএনপি কত হলো 40, তাহলে জিডিপি কত 100, জিএনপি কত 40, তাহলে জিএনপি লেস দেন জিডিপি কেন? নেট ফরেন ইনকাম নেগেটিভ মানে কি? এক্সপোর্ট লেস দেন ইম্পোর্ট, তার মানে কান্ট্রিটা হচ্ছে ট্রেড ডেফিসিট কান্ট্রির ক্ষেত্রে আমরা বলবো জিডিপি অলওয়েজ গ্রেটার দ্যান জিএনপি। অ্যান্ড জিএনপি হলো জিডিপি ইফ এক্সপোর্ট ইকুয়াল টু ইম্পোর্ট হয়ে যায়, এও 150 ও 150, তাহলে নেট ফরেন ইনকাম জিরো। তাহলে এই জায়গাটা হতে পারে, আর কোথায় হতে পারে? যদি এমন হয়ে যেতে পারে এক্সপোর্ট জিরো ইম্পোর্ট জিরো, এক্সপোর্ট জিরো ইম্পোর্ট জিরো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো নো ট্রেড। তাহলে যা জিএনপি সেই দেশে তাই জিডিপি, তাহলে নো এক্সপোর্ট নো ইম্পোর্ট মানে কি ইকোনমি? ক্লোজড ইকোনমি। তাহলে ক্লোজড ইকোনমিতে হতে পারে জিএনপি কোনো জিডিপি, আর হতে পারে কি যেখানে ট্রেড ব্যালেন্স ইকোনমি, ট্রেড ব্যালেন্স ইকোনমিতে এটা হতে পারে। নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি, এনএনপি মানে জিএনপি মাইনাস কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল, তাহলে জিএনপি মাইনাস কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল, জিডিপি মানে হচ্ছে এনডিপি মানে হচ্ছে জিডিপি মাইনাস কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল। Consumption of fixed capital means to maintain production at same level the expenditure of the farm. তাহলে কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল কি না? আমরা শুরুতেই বলেছি যে সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস 2008 তারা যে মডার্ন মেজারমেন্ট দেয় তাতে ডেপ্রিসিয়েশন কস্ট এই টার্মটাকে তারা পরিহার করে, তারা এড়িয়ে চলে, বর্জন করার চেষ্টা করে, তার বদলে তারা ব্যবহার করে কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল। এই কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল জিনিসটা কি? এটা কেন আমরা ডেপ্রিসিয়েশন বলতে আমরা কেন আপত্তি করছি? ডেপ্রিসিয়েশন মানে ক্রমশ এটা হয়ে আসা, ক্রমশ কমে আসা। যেমন ধরা যাক আমি একটা জুতো কিনছি, জুতোর দাম 600 টাকা, কেনার সময় আমার মনে হচ্ছে জুতোটা কতদিন চলবে, তো সেই দোকানদার বললো চিন্তা নেই, আপনি যদি টানা 6 মাস পরেন 6 মাস টানা চলবে, তার টাকা দেবে, 6 মাস গ্যারেন্টি। তার মানে কি দাঁড়ালো? 6 মাসের মাথায় কিন্তু জুতোটা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ প্রথম মাসে আমি যদি ধরি ইকুয়াল ক্ষয়, প্রথম মাসে 100 টাকা ক্ষয় হয়েছে জুতোটা ব্যবহার করার ফলে, দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে এরকম করে পঞ্চম মাসের শেষে এটার ভ্যালু হয়ে গেল 0। অর্থাৎ একে আর আমরা কোনো রিকভার করতে পারলাম না, জাস্ট চলে গেল, কনসোলেশনের জায়গায় চলে গেল। এখন আমি যদি নতুন জুতো কিনতাম তাহলে কী হতো? তার নাম হতো ইনভেস্টমেন্ট, যেটা আমার ক্ষেত্রে রিটার্ন, অর্থাৎ আমার যে জুতোটা পরে যে আরাম বা সেই উপরে কাজ করে যে উৎপাদন বাড়ানো সেই কাজটা আমি করতে পারতাম। কিন্তু কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল মানে কি? কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল মানে হচ্ছে আমার উৎপাদনের ধারাটা আমি একই রাখবো। যেমন ধরা যাক আমি একটা কম্পিউটার প্রিন্টার কিনলাম, যখন কিনলাম নতুন অবস্থায় সেটা ঘন্টায় 100টা প্রিন্ট দিতে পারে, তাহলে একটা প্রিন্ট যদি আমি বাজারে বিক্রি করি 1 টাকা করে, তাহলে আমার ইনকাম হয় 100 টাকা, এটা আমার গ্রস ইনকাম। এবার কিছুদিন বাদে চলতে দেখা গেল এখন প্রিন্টারটা দিচ্ছে ঘন্টায় 80টা, তাহলে 80টা বিক্রি করলে আমার 80 টাকা, তাহলে আয়টা কমে গেল, রিটার্নটা কমে গেল। কিন্তু আমি চাই 100 টাকা, আমি চাই না 110 টাকা বা 150 টাকা। 110 টাকা 150 টাকা করতে গেলে আমাকে নতুন প্রিন্টার কিনতে হবে, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। আমি চাই না এই 100 টাকা কমতে 0 হয়ে যাক, তাহলে প্রিন্টারটা ডেপ্রিসিয়েশন চলে গেল। আমি চাই 100 টাকা পেতে, তাই কি দেখলাম যে ওই প্রিন্টারে যে কার্টিজটা ক্ষয়ে গেছে, তাহলে কার্টিজটাকে আমি কি করলাম? চেঞ্জ করলাম। তাহলে কার্টিজটা হচ্ছে একটা ফিক্সড ক্যাপিটাল গুডস, তাহলে ফিক্সড ক্যাপিটাল গুডসটা কেনারটা হচ্ছে কনজামশন। তাহলে এইটা যদি আমার কিনতে লাগে 50 টাকা, তাহলে 100 টাকা আমার আয়, সেখান থেকে 50 টাকা মাইনাস হয়ে যাবে, তাহলে আমার হাতে নেট ইনকাম পড়ে থাকবে 50। তাহলে এইটাই হতে পারে এনডিপি। যখন জিডিপি থেকে মাপবো, যখন জিএনপি থেকে মাপবো, তখন হবে এনএনপি। ডিসপোজেবল ইনকাম মানে ইনকাম হুইচ ওয়ান ক্যান স্পেন্ড অর ডিসপোজ অ্যাকর্ডিং টু হিজ অর হার ডিসক্রিপশন। অর্থাৎ
কেউ তার ইচ্ছে মতো যে খরচটা করতে পারে সেটাকে বলা হয় ডিসপোজেবল। ডিসপোজ করা মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। ইন আদার ওয়ার্ড, disposable income is the post-tax income or sum of consumption expenditure and saving expenditure. Per capita income is the ratio of national income and size of population. তাহলে আমরা ডিসপোজেবল ইনকাম মানে কি? ধরা যাক আমার মাসে, আমার বছরে আয় 1,00,000 টাকা। তাহলে এই 1,00,000 টাকাটা হচ্ছে আমার পার্সোনাল ইনকাম, 1,00,000 টাকা। কিন্তু 1,00,000 টাকা আমি হাতে নিয়ে খরচ করতে পারছি না। কেন পারছি না? কারণ সরকার এর ওপরে ট্যাক্স বসিয়েছে। ট্যাক্সের টাকাটা ইনকাম ট্যাক্স দিয়ে দিতে হবে। ধরা যাক সরকার আমার আয়ের ওপর বসিয়েছে 10% ট্যাক্স। তাহলে 10% ট্যাক্স 1,00,000 টাকার মানে কত? 10,000। তাহলে 1,00,000 টাকা থেকে যদি 10,000 টাকা বাদ দিই, কারণ 10,000 টাকাটাকে দিয়ে দিতে হবে, এইটা আমি খরচ করতে পারি না। তাহলে এইটা দেওয়ার পরে আমার হাতে পড়ে থাকবে 90,000। তাহলে এই যে 90,000 টাকা, এখান থেকে আর কেউ কিছু পাবে না। এই টাকাটা আমি আমার খুশি মতো, আমার ইচ্ছে মতো খরচ করতে পারি। তাহলে ট্যাক্স দেওয়ার পর টাকাটা পড়ে যাচ্ছে, তাই এটার নাম পোস্ট ট্যাক্স। যেহেতু আমি এটাই আমার ইচ্ছে মতো স্পেন্ড করতে পারি, তাহলে ডিসপোজ করতে পারি, তাই এটা ডিসপোজেবল। তাহলে আমার খরচ কিসে? একটা আমার জীবন ধারণ, বেঁচে থাকার খরচ। একে আমরা বলছি, বর্তমানে বেঁচে থাকার খরচকে আমরা বলছি কনজামশন এক্সপেন্ডিচার বা ভোগ ব্যয়। তাহলে যত টাকা আমার হাতে পড়ে এলো খরচ করার জন্য, সবটাই আমি খরচ করি না, কারণ আমি বর্তমানে বেঁচে আছি, ভবিষ্যতে কী হবে? তাই ভবিষ্যতে সুরক্ষার জন্য আমি একটা পার্ট ধরে রাখি, সেটাকে বলা হয় সেভিংস এক্সপেন্ডিচার। তাহলে আমার যে টোটাল 90,000, তার মধ্যে কিছুটা গেল কনজামশন এক্সপেন্ডিচার, কিছুটা গেল সেভিংস এক্সপেন্ডিচার। তাহলে আমি কনজামশন এক্সপেন্ডিচার এবং সেভিংস এক্সপেন্ডিচারকে যদি যোগ করি, তাহলে আমি পেয়ে যাবো আমার ডিসপোজেবল ইনকাম। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি per capita income is the ratio of national income and the size of population. তার মানে আমরা দেশের মোট আয়কে যদি জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে বলবো পার ক্যাপিটা ইনকাম। তাহলে সেইটাকে আমরা বলেছি, তাহলে ইট ইজ কল্ড পার ক্যাপিটা ইনকাম। ক্লিয়ার? ওকে।